10 বছরের দীর্ঘ বিচ্ছেদের পর যখন প্রাক্তন স্ত্রী একজন সফল সিইও হিসাবে সেই চেনা শহরে ফিরে এলেন, তখন ডিভোর্স হওয়া স্বামীকে বাজারের কোণে সবজি বিক্রি করতে দেখে তার সারা জীবনের হিসেব নিকেশ এক নিমেষে উল্টে গেল। অতপর যা ঘটল তা ছিল নিয়তির এক অবিশ্বাস্য পরিহাস, যেখানে অতীতের ক্ষতগুলো আবার রক্তাক্ত হয়ে উঠল এবং ভাগ্য এক অপ্রত্যাশিত পুনর্মিলনের দরজা খুলে দিল। এক এমন গল্প যা হৃদয়কে নাড়িয়ে দেয় এবং মনে করিয়ে দেয় যে সাফল্যের চূড়ায় পৌঁছনোর পরও প্রেমের টান কখনো মরে না। সঙ্গীরা, ছোট শহরের সেই প্রাচীন ভাঙা গলিতে প্রতিদিন ভোরবেলায় কুয়াশা জমে থাকত এবং ওই কুয়াশার আড়ালেই মনে লুকিয়ে টিকে থাকত একটি নারীর গভীর আকাঙ্ক্ষা। তার নাম ছিল অদিতি। চেহারায় অত্যন্ত সাদামাটা, তবে তার দৃষ্টিতে জ্বলজ্বল করত স্ফুলিঙ্গ। ওই স্ফুলিঙ্গ জ্বলত নির্দিষ্ট একটি বিশাল গন্তব্যের দিকে যাওয়ার। ওই এলাকাতেই থাকত সৌরভ, সহজ সরল, খাটুনিওয়ালা, তবে তার ধ্যান ধারণা ছিল অত্যন্ত সীমিত। তার দৃষ্টিতে বেঁচে থাকার অর্থ দাঁড়াত কেবল ক্ষুধা মেটানো এবং সময় কাটানো মাত্র। যেদিন তাদের বিবাহ হয়েছিল সেদিন না অদিতির জগৎ নিয়ে তেমন জ্ঞান ছিল এবং না সৌরভের লক্ষ্যের মূল্য নিয়ে বিন্দুমাত্র ধারণা জন্মেছিল। সংসারের শুরুর দিককার সময়গুলোতে সমস্ত কিছু স্বাভাবিকই কাটছিল, তবে কাল পেরোনোর পাল্লা দিয়ে অদিতির অন্তরের ইচ্ছেগুলো প্রস্ফুটিত হতে আরম্ভ করল এবং সৌরভের মন মানসিকতা অধিকতর নিচু হয়ে গেল। অদিতি যখনই ব্যবসার আলাপ পারতেন, ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে জানাতেন, সৌরভ সেটা ঠাট্টায় উড়িয়ে দিতেন। তিনি জানাতেন ওসব গরিবের কাজ নয়, এবং এই একটা বাক্যই আস্তে আস্তে অদিতির মগজে ক্যান্সারের মতো বিস্তার লাভ করল। প্রতি রাতে তিনি বারান্দায় দাঁড়িয়ে নক্ষত্রের পানে চেয়ে ভাবতেন, তার ভাগ্যও কি কখনো পাল্টাবে, অথবা চিরকাল এভাবেই পার হবে। অথচ প্রতি প্রভাতে ওই পুরনো রান্নাঘর, অভিন্ন দায়িত্ব এবং অভিন্ন তিরস্কার তার দিকে চেয়ে থাকত। সৌরভের আচরণও পাল্টে গিয়েছিল। বর্তমানে তিনি সামান্য বিষয়ে ক্ষিপ্ত হতেন, অদিতিকে অপমান করতেন, তার লক্ষ্যগুলোকে তাচ্ছিল্য করতেন। অদিতির জীবনে ওই সম্পর্কটা তখন একটা জেলখানা হয়ে উঠেছিল। তিনি নিঃশ্বাস তো নিচ্ছিলেন, তবে অন্তর থেকে প্রতিনিয়ত মরছিলেন। একদা শহরে একজন নামকরা ব্যবসায়ী আসলেন। তার কনভয়, তার ক্ষমতা এবং জনতার ভক্তি খেয়াল করে অদিতির অন্তরে লুকিয়ে থাকা বাসনাটা পুনরায় জীবন্ত হয়ে উঠল। তিনি ওই ক্ষণেই সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেও ভবিষ্যতে এমন একজন উদ্যোক্তা হয়ে উঠবেন। ওই সন্ধ্যায় তিনি বুকে বল এনে সৌরভকে জানালেন, আমি কোডিং শিখব, প্রতিষ্ঠিত মানুষ হব। তবে এবারে সৌরভের উত্তর এলো অধিক মাত্রায় নির্দয়, যদি এতই বাসনা জাগে তাহলে আমার সংসারে থাকার একদম প্রয়োজন নেই। এমন বাক্যগুলো অদিতির হৃদয়ে ভেঙে দিল। তিনি পুরো রাত অশ্রু ফেললেন, অথচ ওই প্রহরেই তিনি একটি প্রতিজ্ঞাও করে বসলেন। আগামীকাল ভোরে যখন রোদ ফুটল, অদিতি তার জামাকাপড় গুছিয়ে নিলেন এবং পেছনে না চেয়েই গৃহটা ত্যাগ করলেন। প্রতিবেশীরা বিভিন্ন ধরনের গুজব রটাতে থাকল। একজন জানাল নারীটা নষ্ট হয়েছে, অপরে গাইল অন্য পুরুষের সঙ্গে ভেগেছে। তবে অদিতি তখন কারোর বুলি কানে নেওয়ার মতো পরিস্থিতিতে পড়েননি। তার মস্তিষ্কে তখন কেবলই একটি ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, আপন আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার সুর। মহানগরে গিয়ে তিনি লড়াইয়ের এমন একটি উপাখ্যান গড়লেন যা জানলে যে কোনো সাধারণ মানুষই শিউরে উঠবে। তিনি টুকটাক চাকরি নিলেন, মাঝে মাঝে দোকানে হিসাব কষলেন, কখনো রেস্তোরাঁয় বাসন ধুলেন, আবার কখনো নির্ঘুম থেকে ল্যাপটপে প্রোগ্রামিং করলেন। বহুবার তাকে অভুক্ত থেকেই বিছানায় যেতে হয়েছে, বহুবার লাঞ্ছনা হজম করতে হয়েছে, তবুও তিনি পিছু হটেননি। প্রত্যেকটা যন্ত্রণা তার আত্মবিশ্বাসকে অধিকতর শক্তিশালী করে তুলল। অপরদিকে সৌরভের শুরুতে ধারণা জন্মেছিল যে অদিতি কিছুদিনের ভেতরই প্রত্যাবর্তন করবেন। তবে যখন কালগুলো সপ্তাহে এবং সপ্তাহগুলো যুগে রূপান্তরিত হল, তখন তিনি আপন অপরাধ অনুধাবন করলেন। অথচ ততক্ষণে বিস্তর বিলম্ব ঘটে গিয়েছিল। ছোট শহরে তার পরিস্থিতিও শোচনীয় হতে থাকল। পুঁজি ফুরিয়েছিল, উপার্জন তলানিতে ঠেকে গিয়েছিল। অবশেষে তিনি বাজারের দিকে পা বাড়ালেন এবং একটা ভ্যানগাড়ি জোগাড় করে তরকারি বেচতে আরম্ভ করে দিলেন। যে ব্যক্তিটি অতীতে নিজের স্ত্রীর লক্ষ্য নিয়ে তামাশা করেছিলেন, বর্তমানে তিনি নিজেই নিয়তির কাছে পরাজিত হলেন। এবং অন্যদিকে অদিতি আপন মেহনত ও অধ্যাবসায় প্রয়োগ করে এমন ইতিহাস সৃষ্টি করলেন যা কোনো অলৌকিকতার থেকে সামান্য ছিল না। তিনি স্টার্টআপ দাঁড় করিয়ে ফেললেন এবং বর্তমানে তিনি একজন সিইও বিলিনিয়ার হয়ে উঠেছেন। তার পরিচয়ের শুরুতে ডিরেক্টর পদবি লেগে গিয়েছিল, তবে এই 10টা বছরে তিনি বহু জিনিসই খুইয়েছিলেন।
পরিবার, আত্মীয়-স্বজন, প্রেম সমস্ত কিছু অতীতে আটকে ছিল। তার মস্তিষ্কের নির্দিষ্ট একটা অংশে এখনও সৌরভের প্রতিচ্ছবি ভাসত, তবে বর্তমানে ওই ভাবনাতে শুধুই যন্ত্রণা জড়িয়ে থাকত। এবং আজ 10 বছর বাদে নিয়তি তাকে পুনরায় ওই বিন্দুতে নিয়ে ফেলল, যেখান থেকে যাবতীয় কিছুর সূচনা ঘটেছিল। অদিতি বর্তমানে কর্পোরেট প্রধান হয়ে আপন ছোট শহরেই আগমন করছিলেন, ওই এলাকা যেখানে তিনি আপন কেরিয়ারের খাতিরে সর্বস্ব ত্যাগ করেছিলেন। তিনি বুঝতেন না যে এবারে তার কাদের সঙ্গে সাক্ষাৎ ঘটবে, কেমন পরিস্থিতি দাঁড়াবে। অথচ নিয়তি তার ভাগ্যলিপিতে এমন একটি চমক লুকিয়ে রেখেছিল যা তার বাস্তবতাকে পুনরায় এক দফা পাল্টে দিতে প্রস্তুত ছিল। এলাকার প্রবেশদ্বারে কালো রঙের বিলাসবহুল মার্সিডিজটা আসতেই শূন্যে ধূলিকণার ঝড় বয়ে গেল এবং পুরো পাড়ায় বিদ্যুতের বেগে বার্তা রটে গেল যে বিশেষ কোনো শিল্পপতি পদার্পণ করেছেন। কিশোরেরা ছুটতে ছুটতে রাস্তায় আওয়াজ তুলতে শুরু করল, মালিক ম্যাডাম এসেছে, মালিক ম্যাডাম! এবং অল্প সময়ের ভেতরই পুরো পাড়া সড়কের পাশে ভিড় জমিয়ে ফেলল। মার্সিডিজটা আস্তে আস্তে স্থানীয় বাজারের নিকটে পৌঁছে দাঁড়াল এবং গেট সরাতেই তেজস্বী এবং সাহসিকতায় পরিপূর্ণ একজন মহিলা রাস্তায় কদম ফেললেন। উনি ছিলেন অদিতি, ওই অদিতি যিনি অতীতে এই পাড়া থেকে চূর্ণ বুক নিয়ে হারিয়ে গিয়েছিলেন। বর্তমানে ওই পাড়াতেই সিইও হিসেবে উদয় হয়েছেন। ওনার নজরে আজ আর কোনো সারল্য ছিল না। বর্তমানে ওখানে জলজল করছিল অসীম গাম্ভীর্য, নতুন মর্যাদা। উনি চারিদিকে দৃষ্টি ফেরালেন। ওই ভাঙা দোকানপাট, ওই অশ্বত্থ গাছ, ওই রাস্তা, সবটুকুই অবিকল সেরকমই ঠেকছিল। কেবল পরিবর্তিত হয়েছিলেন উনি স্বয়ং। পাড়াবাসীরা ওনাকে মেলাতে কসরত চালাল, তবে একজনও ভরসা আনতে পারছিল না যে ইনিই সেই অদিতি। কতিপয় বয়স্ক ব্যক্তি ফিসফিসিয়ে বলে উঠলেন, ওমা, ইনি তো অদিতি বলে ঠেকছে। এবং ঠিক তখনই অপর এক ব্যক্তি আস্তে করে শোনাল, আগে উনি, যিনি আপন বরকে ত্যাগ করে ভেগে গিয়েছিলেন। গুঞ্জন আরম্ভ হয়ে পড়ল, তবে অদিতি মুখমণ্ডলে এর কোনো আঁচড় পড়তে দিলেন না। উনি সোজা কদমে বাজার কমিটির অফিসের পানে হাঁটতে লাগলেন, যেন ওনার ফেলে আসা দিনগুলো স্মৃতিতেই বিলীন আছে। অথচ নিয়তি ওনাকে সহজেই নিষ্কৃতি দেওয়ার মুডে ছিল না। কমিটির আলোচনা সমাপ্ত করার বাদে অদিতি যখন উন্মুক্ত বাতাসে পা রাখলেন, তখন উনি ভাবলেন খানিকটা বাজারটা হেঁটে পর্যবেক্ষণ করবেন। উনি কাউকে কিছু না বলে আস্তে আস্তে ওই রাস্তাগুলোর অভিমুখে এগোতে লাগলেন, যেইখানে উনি ওনার শৈশব এবং বিবাহের সময়গুলো পার করেছিলেন। প্রত্যেকটা বাঁকেই একটি বিশেষ অতীত ওনার মস্তিষ্কে কড়া নাড়ছিল। মাঝে মাঝে আনন্দ, মাঝে মাঝে বিষাদ, মাঝে মাঝে প্রত্যাশা, মাঝে মাঝে হতাশায় ডোবা। চলতে চলতে আচমকা ওনার দৃষ্টি আটকে গেল একটা ভ্যানগাড়ির দিকে, যেটার পাশে জনসমাগম ঘটেছিল। সবজিওয়ালা, সবজিওয়ালা! ক্রেতাদের শোরগোল বাতাসে ভাসছিল। অদিতি স্বাভাবিকভাবেই ওই দিকে পা বাড়ালেন, তবে ভ্যানগাড়ির উল্টো পাশে অপেক্ষারতে থাকা বিক্রেতাটির দিকে চোখ পড়তেই ওনার কদম ওইখানেই জমে গেল। ওনার হৃৎপিণ্ডটা ভীষণ বেগে স্পন্দিত হতে শুরু করল। ওই পুরুষ, ওই চেহারা, কেবল বয়সের ভারে সামান্য জীর্ণ হয়ে পড়া। ওটা ছিল সৌরভ, ওই সৌরভ যে অতীতে ওনার লক্ষ্যগুলোকে জুতোর তলায় পিষেছিল। বর্তমানে সে এই বাজারেই সবজি ওজন করছে। অদিতির শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে উঠল। 1 দশকের সম্পূর্ণ জার্নিটা ওনার দৃষ্টির সম্মুখে এক নিমেষে ভেসে উঠল। সৌরভও ক্রেতাদের টমেটো মাপতে মাপতে আচমকা স্থির হয়ে গেল। তার দৃষ্টি নিবদ্ধ হল অদিতির অবয়বে, এবং অনুভব হল ঘড়ির কাঁটা বুঝি ওইখানেই আটকে গেছে। তার আঙুলগুলো থরথর করে কাঁপতে আরম্ভ করল। 1 সেকেন্ডের নিমিত্তে তার ধারণাতেই আসছিল না যে সম্মুখে অপেক্ষারত রমণীটি ওই পুরনো অদিতিই। তবে বাস্তবতা তো প্রত্যক্ষই দেখা যাচ্ছিল। অদিতি সিইও হিসেবে তার বিপরীতে উপস্থিত ছিলেন, এবং তিনি ছিলেন একজন সবজিওয়ালা। জনতা হয়তো বিন্দুমাত্র আঁচ করতে পারল না, তবে চারিপাশে একটি রহস্যময় নিস্তব্ধতা নেমে এলো। অদিতি ধীর পদক্ষেপে তার নিকটবর্তী হতে লাগলেন। উভয়ের মাঝখানে কেবল গুটি কয়েক পায়ের ব্যবধান দাঁড়িয়েছিল, অথচ ওই সীমিত দূরত্বের কেন্দ্রবিন্দুতে লুকিয়েছিল 1 দশকের হাহাকার, অপরাধবোধ এবং অব্যক্ত কিছু শব্দমালা। সৌরভ দৃষ্টি নিচু করে ফেললেন। তার ঝুলিতে উচ্চারণ করার মতো কোনো বাক্য অবশিষ্ট ছিল না। যেই নারীটিকে তিনি অতীতে কখনো সম্মান দিতে শেখেননি, বর্তমানে ওই নারীটি তার অস্তিত্বের সবচেয়ে কঠিন বাস্তবতা রূপে সম্মুখে আবির্ভূত হয়েছিল। অদিতি কিছুক্ষণ তার অবয়বের পানে চেয়ে থাকলেন। ওনার মুখমণ্ডলে বিন্দুমাত্র ক্ষোভ পরিলক্ষিত হল না, বিন্দুমাত্র ঔদ্ধত্যও প্রকাশ পেল না। বিরাজ করছিল শুধুমাত্র একটি ঐশ্বরিক স্থিরতা। মনে হচ্ছিল উনি যাবতীয় ঘটনা অনুধাবন করে ফেলেছেন।
জমায়েতে উপস্থিত থাকা কৌতূহলীরা এবারে কানাঘুষো চালাচ্ছিল। ইনি তো ওনারই বর, দেখো কেমন পরিণতি ঘটেছে, এবং অদিতি তো কোটিপতি বনে গিয়েছেন। এই বাক্যবাণগুলো সৌরভের কলিজা বিদ্ধ করে ফেলছিল, তবুও তিনি নির্বাক দাঁড়িয়েছিলেন। অদিতি নিচু স্বরে প্রশ্ন করলেন, কেমন কাটছে সৌরভ? এটি ওই পূর্বের পরিচিত কণ্ঠস্বরই শোনাল, তবে ওতে আর অতীতের মতো দুর্বলতা মেশানো ছিল না। বর্তমানে ওটাতে একটি কাঠিন্য যুক্ত হয়েছিল। সৌরভ বল প্রয়োগ করে ঘাড় ওঠালেন এবং শোনালেন, বেঁচে আছি। তবে তার কণ্ঠস্বরে ওই হাহাকারটা স্পষ্টরূপে ভেসে আসছিল, যেটাকে তিনি আড়াল করার কসরত চালাচ্ছিলেন। কয়েক সেকেন্ডের নিমিত্তে উভয়েই নিশ্চুপ অবস্থান পালন করলেন। চারিপাশের জনতা বর্তমানে অধিকতর নিকটে ঘেঁষে দাঁড়িয়েছিল, যেন সস্তা দরের নাটক উপভোগ করছে। অদিতি এক মুহূর্তের নিমিত্তে শূন্যের পানে দৃষ্টি দিলেন এবং পরবর্তীতে শোনালেন, সময় প্রচুর সমীকরণ পাল্টে ফেলেছে। ঠিক বললাম? সৌরভ সামান্য হাসলেন, তবে ওই মুচকি হাসিতে তীব্র বেদনা ধামাচাপা দেওয়া ছিল। আজ্ঞে, বহু হিসাব। তার ভাণ্ডারে বাক্য সীমিত ঠেকছিল, তবে গ্লানিবোধ উথলে উঠছিল বিশাল মাত্রায়। তিনি কিছু একটা জানাতে উদ্যোগী হয়েছিলেন, সম্ভবত মাফ ভিক্ষা করতে ইচ্ছুক ছিলেন, তবে অক্ষরগুলো তার শ্বাসনালীতেই দলা পাকিয়ে থাকল। অদিতি ভ্যানিটি ব্যাগ থেকে নোট বার করলেন এবং আদেশ দিলেন, 1 কেজি আপেল দিন। এই নির্দেশ পেয়ে সৌরভের কবজি পুনরায় থরথর করে কাঁপল। তিনি পলিথিন সাজালেন এবং অদিতির অভিমুখে এগিয়ে ধরলেন। এগুলোই ওই দম্ভভরা হাত, যেগুলো অতীতে ওনার আশাগুলোকে পিষে মাটিতে মিশিয়ে দিয়েছিল এবং বর্তমানে ওনারই উপস্থিতিতে কাঁপাকাঁপি করছিল। অদিতি একটি আপেল হাতে নিলেন এবং স্পর্শ করতেই ওনার অক্ষিপল্লবে অশ্রু নেমে এলো। সম্ভবত ফলটা সতেজই ঠেকছিল, তবে প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে গিয়েছিল। জনতা বর্তমানে সর্বাংশে নিশ্চুপ দাঁড়িয়েছিল। প্রত্যেকেই এই ঘণ্টিকে গভীরভাবে উপলব্ধি করছিল। অদিতি নোটগুলো সামনে বাড়ালেন, তবে সৌরভ তালুটা নিজের দিকে টেনে নিলেন। থাকুক। এই বাক্য শুনিয়ে তিনি ঘাড় নামিয়ে নিলেন। অদিতি কয়েক সেকেন্ড তার পানে একদৃষ্টে চেয়ে থাকলেন এবং পরবর্তীতে কোনো শব্দ না করেই উল্টো দিকে ফিরলেন। ওনার কদম গাড়ির দিকে ছুটছিল, তবে অন্তরটা ওই ভ্যানের পাশেই আটকে রইল। সৌরভ ওনার প্রস্থান পথের পানে একদৃষ্টে চেয়ে থাকলেন, যে অবধি না উনি দৃষ্টির সীমানার বাইরে চলে গেলেন। ওই দিন পাড়া কেবল একজন শিল্পপতিকে প্রত্যক্ষ করেনি, ওই দিন পাড়া কালের সবচেয়ে মর্মান্তিক পরিহাস অবলোকন করেছিল। যেইখানে একজন নারী আপন কেরিয়ারের তাগিদে যাবতীয় পিছুটান ত্যাগ করে হারিয়ে গিয়েছিলেন এবং একজন পুরুষ যে ওই কেরিয়ারকে তাচ্ছিল্যভরে প্রত্যাখ্যান করেছিলেন, বর্তমানে ওনারই উপস্থিতিতে ঘাড় নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়েছিলেন। তবে আখ্যান এখানেই থেমে থাকেনি। আসল তাণ্ডব তো এখনও অপেক্ষামান ছিল, কারণ অদিতির পাড়ার আগমনটা শুধুমাত্র একটা পরিদর্শন ছিল না, এটা এমন একটা পদক্ষেপ হতে চলেছিল যা অনেকের ভবিষ্যৎ পাল্টে দেবে। অদিতি ওই দিন কোম্পানির গেস্ট হাউসে নিজের নির্ধারিত কামরায় ফিরে এলেন, তবে ওনার অন্তর পুরোপুরি বিধ্বস্ত হয়ে ভেঙে পড়েছিল। বাইরে চারপাশ শান্ত ছিল, তবে ওনার ভেতরে একটা সাইক্লোন বয়ে যাচ্ছিল। বারবার ওনার স্মৃতির পাতায় ওই একই চিত্র ভেসে উঠছিল, সৌরভের কাঁপতে থাকা আঙুল, তার অবনত চোখ এবং ওই ম্লান হাসি। উনি নিজেকে প্রশ্ন করলেন, এ কি সত্যিই ওই লোকটা যে অতীতে আমার কেরিয়ারকে পায়ে দোলে পিষেছিল? তবে এর উত্তর এত সহজলভ্য ছিল না। রাত গভীর হতে থাকল, তবে অদিতির দুচোখে ঘুম নামল না। পরিশেষে উনি ওনার সহকারীদের মাধ্যম থেকে বাজার কমিটির সম্পূর্ণ ডেটার ফাইল চেয়ে পাঠালেন। কাগজ ঘাঁটতে ঘাঁটতে যখন উনি একটা নাম পেলেন, সৌরভ দাস, তখন 1 সেকেন্ডের নিমিত্তে ওনার হৃৎপিণ্ডটা থেমে গেল। উনি ফোল্ডারটা খুললেন এবং পড়তে শুরু করলেন। উনি যতই দেখছিলেন, ওনার চেহারার অভিব্যক্তি ততই বদলাতে থাকল। ওখানে লেখা ছিল যে সৌরভ একসময় বাজারের সবচেয়ে স্বাবলম্বী ব্যবসায়ীদের একজন ছিলেন, তবে গত কয়েক বছরে তার পরিস্থিতি অত্যন্ত করুণ হয়ে দাঁড়িয়েছে। তার কাছে দোকানপাট খুব কমই অবশিষ্ট আছে, ঘরবাড়ি ভগ্নদশায় এসে ঠেকেছে এবং তিনি প্রতিদিন ভ্যানগাড়ি টেনে কোনো মতে পেট চালান। তবে আসল ধাক্কাটা উনি তখনই ছিলেন যখন ফাইলের শেষ পৃষ্ঠায় উনি একটা নোট দেখলেন। সৌরভের ওপর বাজারের ক্ষমতাবান ও দাপুটে সিন্ডিকেটের পাওনা রয়েছে এবং টাকা মেটাতে না পারার অপরাধে তাকে বহুবার প্রকাশ্যে বেইজ্জত করা হয়েছে। অদিতির আঙুল কেঁপে উঠল। উনি তৎক্ষণাৎ ওনার ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, এই দিনা কিভাবে হলো? ম্যানেজার আস্তে করে শোনাল, ম্যাডাম, এ ঘটনা অনেক পুরনো। আপনি শহর ছেড়ে চলে যাওয়ার কয়েক বছর পর সৌরভ ব্যবসা বাড়ানোর জন্য বাজারেরই এক দাপুটে মহাজনের কাছ থেকে অর্থ ধার করেছিলেন। তবে গোডাউনে আগুন লাগে এবং পরবর্তীতে সুদের বোঝা বাড়তেই থাকে। অদিতি চুপ হয়ে গেলেন, তবে ওনার মনে হল এটাই সম্পূর্ণ সত্যি নয়।
উনি নিজে বাজারে গিয়ে সব জানার সিদ্ধান্ত নিলেন। পরের দিন উনি সাধারণ পোশাকে কাউকে কিছু না জানিয়ে বাজারের গলিগুলোতে বেরিয়ে পড়লেন। উনি সোজা সেই জায়গায় পৌঁছালেন যেখানে গতকাল সৌরভ সবজি বিক্রি করছিলেন। আজও তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, তবে ক্রেতা কম ছিল। অদিতি দূরে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলেন। হঠাৎ সেখানে দুজন গুন্ডা এসে হাজির হল। তাদের চোখে মুখে দম্ভ স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা এসেই সৌরভের ভ্যানগাড়িতে জোরে একটা লাথি মারল এবং চেঁচিয়ে উঠল, আমাদের সুদ কবে দিবি? সৌরভ ঘাবড়ে গেলেন, তবে তিনি হাত জোড় করে জানালেন, দয়া করে আমাকে আর একটু সময় দিন। তবে ওই গুন্ডারা তার কোনো কথাই কানে নিল না। তারা সবার সামনে তাকে ধাক্কা দিল এবং গালাগালি করতে শুরু করল। এসব দেখে অদিতির রক্ত টকবক করে ফুটতে শুরু করল। তবে উনি নিজেকে সামলে নিলেন এবং চুপচাপ সবকিছু দেখতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ওই গুন্ডারা হুমকি দিয়ে চলে গেল, তবে যাওয়ার সময় বলে গেল, কালকের মধ্যে সুদ না দিলে তোর এই ভ্যানগাড়িটাও আর আস্ত থাকবে না। সৌরভ সেখানেই মাটিতে বসে পড়লেন। তার চোখে জল ছিল, তবে তিনি কাঁদতেও পারছিলেন না। আশেপাশে দাঁড়িয়ে থাকা জনতা তামাশা দেখছিল, তবে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো না। এসব দেখে অদিতি ভেতর থেকে ভেঙে পড়লেন। উনি বুঝতে পারলেন যে সৌরভের এই অবস্থার পেছনে শুধুমাত্র তার নিজের ভুলই দায়ী নয়, এর পেছনে আরও অনেক চক্র আছে। উনি চুপচাপ সেখান থেকে চলে এলেন। তবে এখন ওনার মনে একটা নতুন প্রশ্ন জাগল। সৌরভ কি সত্যি এতটা নিচে নেমে গেছে, নাকি পরিস্থিতি তাকে এখানে নিয়ে এসেছে? সেদিন সন্ধে উনি বাজারের এক বয়স্ক চা দোকানির সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন, যিনি সবকিছু জানতেন। ওই বৃদ্ধ ওনাকে দেখেই চিনে ফেললেন এবং তার চোখে বিস্ময়ের পাশাপাশি দুঃখও ছিল। তিনি জানালেন, মারে, তুমি তো জীবনে অনেক এগিয়ে গেছ, কিন্তু পেছনে কি ঘটে গেছে তা তো তুমি জানো না। অদিতি তক্ষুনি জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? বয়স্ক দোকানি একটা দীর্ঘশ্বাস ফেলে জানালেন, তুমি যখন চলে গেলে না, তখন সৌরভ অনেক দিন ধরে পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছেন। তিনি সারা শহরে তোমার খোঁজ করেছেন, এমনকি থানাতেও গিয়েছিলেন, কিন্তু তোমাকে পাননি। এ কথা শুনে অদিতির বুকটা ধরফর করতে লাগল। বৃদ্ধ আরও জানালেন, তারপর ধীরে ধীরে তিনি ভেঙে পড়লেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি ভাবলেন যে তিনি যদি জীবনে কিছু হতে পারেন, তবে হয়তো তুমি ফিরে আসবে। তিনি ব্যবসা বাড়ানোর জন্য ঋণ নিলেন, দিন-রাত পরিশ্রম করলেন, কিন্তু ভাগ্য তাকে সঙ্গ দিল না। গোডাউন পুড়ে গেল, আর তারপর সুদের বোঝা বাড়তেই থাকল। অদিতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। উনি প্রথমবারের মতো বুঝতে পারলেন যে উনি যতটা ভেবেছিলেন গল্পটা শুধু ততটুকুই ছিল না। বৃদ্ধ তার শেষ কথাটি জানালেন, ভুল তার ছিল মা, কিন্তু তিনি অনেক বড় শাস্তি পেয়ে গেছেন। এই কথা শুনে অদিতি পুরোপুরি ভেঙে পড়লেন। উনি বুঝতে পেরেছিলেন যে সৌরভ শুধুমাত্র একজন অসফল মানুষ নন, তিনি একজন নিঃস্ব মানুষ, যে আজও কোথাও না কোথাও সেই একই মোড়ে দাঁড়িয়ে আছেন, যেখানে তিনি ওনাকে হারিয়েছিলেন। সেদিন রাতে অদিতি ওনার ঘরে বসে রইলেন। ওনার সামনে দুটো রাস্তা ছিল। এক, উনি ওনার অতীতকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যান, এবং দুই, উনি সেই মানুষটাকে সাহায্য করেন যে একদিন ওনাকে আটকেছিল, তবে পরে ওনাকে ছাড়া নিজেই ভেঙে করেছিলেন। তবে আসল প্রশ্নটা ছিল, উনি কি নিজের মনের কথা শুনতে পারবেন, নাকি উনি ওনার পদের দায়িত্ব পালন করবেন? কারণ পরবর্তী সিদ্ধান্তটা শুধু ওনার কেরিয়ার নয়, সৌরভের ভবিষ্যতও ঠিক করে দেবে। ওই রাতে অদিতি ওনার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত কাটালেন। ঘরের জানালার বাইরে অন্ধকার ছড়িয়েছিল, তবে ওনার ভেতরে তার চেয়েও বেশি অন্ধকার নেমে এসেছিল। সামনের টেবিলে খোলা পড়েছিল সেই ফাইল, যাতে সৌরভের জীবনের সত্যিটা লেখা ছিল, এবং ওনার মনে গত 10 বছরের স্মৃতিগুলো একে একে জেগে উঠছিল। উনি নিজেকে জিজ্ঞেস করলেন, আমি কি সেই অদিতি যে নিজের কেরিয়ারের জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলাম? এবং পরক্ষণেই ওনার ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ। তবে সেই কেরিয়ারের জন্য কাউকে এই অবস্থায় ফেলে রেখে যাওয়াটা কি ঠিক ছিল? এই প্রশ্নটা ওনাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। সকাল হতে হতে উনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এই সিদ্ধান্তটা শুধু একজন সিইওর ছিল না, এই সিদ্ধান্তটা ছিল এমন একজন নারীর যে একদিন ভালোবেসেছিল এবং আজও সেই ভালোবাসার বোঝা নিজের বুকে নিয়ে বেঁচেছিল। পরের দিন গেস্ট হাউসে একটা মিটিং রাখা হলো। সারা বাজারের মানুষ জড়ো হলো। সেই ক্ষমতাশালী মহাজনরাও এলো, যারা গতকাল সৌরভকে বেইজ্জত করেছিল। পরিবেশটা বেশ থমথমে ছিল, কারণ সবাই জানত যে আজ সিইও ম্যাডাম কোনো বড় একটা পদক্ষেপ নিতে চলেছেন। অদিতি মঞ্চে দাঁড়িয়েছিলেন। ওনার কণ্ঠস্বরে এখন আগের চেয়েও অনেক বেশি গাম্ভীর্য ছিল। উনি বলতে শুরু করলেন, এই বাজারে বছরের পর বছর ধরে কিছু লোক
তাদের ক্ষমতার অপব্যবহার করে আসছে, গরিবদের দাবিয়ে রাখা হচ্ছে, সুদের নামে তাদের গোলাম বানিয়ে রাখা হচ্ছে। এই কথা শুনে ওই দাপুটে মহাজনদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তবে কেউ কোনো কথা বলতে পারল না। অদিতি আরও বললেন, আজ থেকে এসব বন্ধ হবে, যারা অবৈধভাবে সুদ আদায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা শুনে সারা বাজারে হইচই পড়ে গেল। এই প্রথমবার কেউ তাদের বিরুদ্ধে প্রকাশ্যে আওয়াজ তুলেছিল। অদিতি সাথে সাথে আদেশ দিলেন এবং পুলিশ সেখান থেকেই দুজন দাপুটে মহাজনকে গ্রেফতার করে নিল। এই দৃশ্য দেখে বাজারবাসীরা অবাক হয়ে গিয়েছিল। যারা গতকাল পর্যন্ত ভয়ের ছায়ায় বেঁচেছিল, আজ তাদের মুখে আশার আলো ঝলমল করছিল। তবে অদিতির সিদ্ধান্ত এখানেই শেষ হয়নি। উনি পরবর্তী নির্দেশ দিলেন, বাজারে যাঁদের ওপর সুদের বোঝা আছে তাদের পুরোপুরি তদন্ত করা হবে এবং যে সুদ বেআইনি তা সাথে সাথে বাতিল করা হবে। এই কথা শুনতেই সৌরভের নাম সবার আগে এলো। অদিতি ফাইলটা তুললেন এবং নিজে তার কেসটা দেখতে শুরু করলেন। ওনার মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় চলছিল, তবে ওনার মুখে সেই কঠোর ভাবটাই বজায় রইল। কয়েক ঘণ্টার মধ্যেই তদন্ত শেষ হল এবং এটা প্রমাণিত হল যে সৌরভের ওপর যে ঋণ ছিল তার একটা বড় অংশ ভুলভাবে চাপানো হয়েছিল। অদিতি কোনো দেরি না করে আদেশ দিলেন, সৌরভ দাসের সব অবৈধ ঋণ অবিলম্বে বাতিল করা হল। এই কথা শোনা মাত্রই সারা বাজারে পিন পতন নীরবতা নেমে এলো। কারোর বিশ্বাসই হচ্ছিল না যে একজন সবজিওয়ালার ভাগ্য এত তাড়াতাড়ি বদলে যাবে। তবে আসল ঝড় তো এখনও বাকি ছিল। ঠিক সেই সময়ই সৌরভকে গেস্ট হাউসে ডাকা হলো। তিনি ঘাবড়ে গিয়ে ভেতরে ঢুকলেন। তার চোখে ভয় ছিল। হয়তো তার মনে হয়েছিল যে এবার তার সাথে আরও খারাপ কিছু হতে চলেছে। তবে অদিতিকে সামনে দেখা মাত্রই তার বুক জোরে জোরে ধড়ফড় করতে শুরু করল। অদিতি শান্ত গলায় শোনালেন, তোমার ওপর যে ঋণ ছিল তা এখন শেষ হয়ে গেছে। সৌরভ প্রথমে তো বিশ্বাসই করতে পারলেন না। তার চোখ জলে ভরে উঠল, তবে তিনি কিছু বলতে পারলেন না। তার কাছে এটা কোনো জাদুর চেয়ে কম কিছু ছিল না। তবে অদিতি এখানেই থেমে যাওয়াটা ঠিক মনে করলেন না। উনি ওনার পরের সিদ্ধান্ত শোনালেন, এবং আজ থেকে তোমার এখানে ভ্যান গাড়ি লাগানোর দরকার নেই। কোম্পানির তরফ থেকে তোমাকে একটি স্টল দেওয়া হবে। এই কথা শুনে সৌরভের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি বুঝতেই পারছিলেন না যে এইসব কিভাবে হচ্ছে। তার হাড় কাঁপছিল, চোখ দিয়ে জল পড়ছিল। তিনি শুধু এতটুকু শোনালেন, আমি এর যোগ্য নই। তবে অদিতি তাকে থামিয়ে দিয়ে শোনালেন, এটা তোমার অধিকার। এই কথা শুনে সৌরভ পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি সেখানেই মাটিতে বসে পড়লেন এবং কাঁদতে শুরু করলেন। এই সে মানুষ যে কোনোদিন কাউকে নিজের চোখের জল দেখাননি, তবে আজ তিনি নিজের কাছেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিলেন। গোটা বাজারের সামনে এমন একটা দৃশ্য ছিল যা সবাইকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তবে গল্পের সবচেয়ে বড় মোড়টি এখনও বাকি ছিল। যখন সবকিছু শেষ হতে যাচ্ছিল, তখন অদিতি হঠাৎ করে শোনালেন, এবং একটা কথা। পুরো হলঘর শান্ত হয়ে গেল। সবার চোখ ওনার ওপর স্থির হয়ে গেল। অদিতি দীর্ঘশ্বাস নিয়ে শোনালেন, আজ আমি শুধু একজন সিইও হিসাবে নয়, একজন মানুষ হিসাবেও কথা বলতে চাই। উনার গলা হালকা কাঁপছিল, তবে উনি নিজেকে সামলে নিয়েছিলেন। উনি সৌরভের দিকে তাকালেন এবং শোনালেন, যা কিছুই হয়েছে তাতে শুধু তোমার একা ভুল ছিল না। এই কথা শুনে সৌরভ মাথা তুললেন। তার চোখে বিস্ময় ছিল। অদিতি বলতে লাগলেন, আমিও পেছন ফিরে না তাকিয়ে সবকিছু ছেড়ে দিয়েছিলাম। হয়তো আমি যদি থেকে যেতাম, যদি আমি তোমাকে বোঝাতাম, তবে আজ এই অবস্থা হতো না। কথা শুনে গোটা হলে নিস্তব্ধতা ছেয়ে গেল। কেউ ভাবতেও পারেনি যে একজন কর্পোরেট প্রধান এইভাবে সবার সামনে নিজের মনের কথা বলবেন। সৌরভের চোখের জল বাঁধ মানছিল না। তিনি কাঁপা কাঁপা গলায় শোনালেন, না, ভুল আমার ছিল, আমি তোমাকে বুঝতেই পারিনি। দুজনের মাঝের 10 বছরের কষ্ট এক নিমিষে বাইরে বেরিয়ে আসছিল। তবে তখনই অদিতি নিজেকে সামলালেন এবং শোনালেন, তবে এখন অতীতকে বদলানো আমাদের হাতে নেই। কথা শুনে সৌরভের বুকটা আবার কেঁপে উঠল। তার মনে হল হয়তো সবকিছু এখানেই শেষ হয়ে যাবে। তবে অদিতি ওনার পরের কথাটি শোনালেন, কিন্তু আমরা এটা ঠিক করতে পারি যে আগামী দিনে কি হবে। এই কথাটি শোনামাত্রই পুরো পরিবেশটাই বদলে গেল। সবার নিঃশ্বাস আটকে গেল। সৌরভ আস্তে করে জিজ্ঞেস করলেন, কি মানে? অদিতি কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলেন এবং তারপর শোনালেন, মানে হল, তুমি যদি চাও তবে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। এই কথা শুনতেই মনে হলো যেন সময় থমকে গেছে। গোটা বাজার স্তব্ধ হয়ে গেল। কারোর বিশ্বাসই হচ্ছিল না যে একজন সিইও ওনার ডিভোর্স হওয়া স্বামীকে আবারও একটা সুযোগ দিচ্ছেন। সৌরভের কাছে এটা কোনো স্বপ্নের মতো মনে হল। তিনি কিছুই বলতে পারছিলেন না। তার কাছে কোনো কথা ছিল না, ছিল শুধু চোখের জল এবং বুকে ছিল এক বিশাল ঝড়।
অদিতি আস্তে করে শোনালেন, আমি অনেক কিছু অর্জন করেছি, তবে কিছু হারিয়েওছি, এবং আজ আমি বুঝতে পারছি যে জীবনের নাম শুধু সাফল্য নয়। এই কথা শুনে সৌরভ কাঁপতে কাঁপতে হাত জোড় করে শোনালেন, আমি এর যোগ্য নই। তবে অদিতি তার হাতটা ধরে নিলেন এবং শোনালেন, যোগ্য হয়ে উঠতে হয়, এবং হয়তো আমরা দুজন আজও যোগ্য হয়ে উঠতে পারি। এই দৃশ্য দেখে গোটা বাজারের চোখ ভিজে গেল। তবে গল্প এখানেই শেষ ছিল না, কারণ আসল পরীক্ষা তো এবার শুরু হতে চলেছিল। সৌরভ কি নিজেকে বদলাতে পারবেন? সমাজ কি তাদের আবার মেনে নেবে? তাদের সম্পর্ক কি আবার আগের মতো গড়ে উঠবে, নাকি ভাগ্য আবারও তাদের সাথে কোনো খেলা খেলতে চলেছে? অদিতির ওই একটা সিদ্ধান্ত সারা বাজারের হাওয়া বদলে দিয়েছিল। তবে যেখানে আশার জন্ম হয়, সেখানেই বিরোধিতাও মাথাচাড়া দিয়ে ওঠে। গেস্ট হাউস থেকে বেরোতেই মানুষের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। সিইও হয়েও নিজের ডিভোর্স হওয়া স্বামীর কাছে ফিরবে? সমাজ কি বলবে? এত বড় শিল্পপতি হয়ে একজন সবজিওয়ালাকে আপন করে নেবে? এই প্রশ্নগুলো বাতাসে ভাসতে লাগল, এবং প্রতিটি কথা তীরের মতো এসে বিঁধছিল। অদিতি সবকিছু শুনলেন, তবে ওনার মুখে কোনো বিকার দেখা গেল না। উনি জানতেন যে আসল লড়াই তো এবার শুরু হয়েছে। ওদিকে সৌরভের কাছে এসব একটা স্বপ্নের মতো ছিল, তবে তিনি ভেতর ভেতর ভয়ও পাচ্ছিলেন। তার মনে হচ্ছিল এসব এক মুহূর্তের কোনো আবেগী সিদ্ধান্ত নয় তো। কাল সকালে যদি সব বদলে যায়। ওই রাতে তিনি তার ছোট্ট ভাঙা ঘরে বসে ছাদের দিকে তাকিয়ে ভাবছিলেন, আমি কি সত্যিই ওর যোগ্য হতে পারব? তার হাতের রেখাগুলোতে যেন শুধুই প্রশ্ন আর প্রশ্ন ছিল। পরের দিন থেকে বাজার দুটো ভাগে ভাগ হয়ে গেল। একদল ছিল যারা অদিতির সিদ্ধান্তকে সমর্থন করছিল, এবং অন্য দল এর বিরোধিতা করছিল। যে দাপুটে মহাজনরা গতকাল গ্রেফতার হয়েছিল, তাদের পরিবার এবং সমর্থকরা এখন ভেতরে ভেতরে রাগে জ্বলছিল। তাদের এই ব্যাপারটা হজম হচ্ছিল না যে একটা মেয়ে এসে তাদের বছরের পর বছর ধরে চলা রাজত্ব শেষ করে দেবে, এবং তার ওপর বাজারেরই এক দুর্বল মানুষকে এত বড় একটা সাহারা দিয়ে দেবে। তারা মনে মনে ঠিক করে ফেলল যে তারা কিছুতেই এই সম্পর্কটা গড়ে উঠতে দেবে না। সেই দিন সন্ধ্যায় সৌরভ যখন তার ভ্যানগাড়ি গোটাচ্ছিলেন, তখন ২-৩ জন গুন্ডা তার কাছে এলো। তাদের মুখে একটা খাতারনাক হাসি লেগেছিল। তারা আস্তে করে শোনাল, তুমি তো আজকাল খুব উঁচুতে উঠতে শুরু করেছ। সৌরভ বুঝে গেলেন যে এরা সেই লোক যারা ভেতরে ভেতরে জ্বলছে। তিনি শান্ত থাকার চেষ্টা করলেন, তবে তাদের মধ্যে একজন সৌরভের কলার চেপে ধরল। মনে রাখিস, সিইও ম্যাডাম সবসময় এখানে থাকবেন না। তারপর কি করবি? এই কথা শুনে সৌরভের বুকে ভয় ঢুকে গেল, তবে এবার তিনি নিজেকে দুর্বল হতে দিলেন না। তিনি আস্তে করে তার হাতটা সরিয়ে দিলেন এবং শোনালেন, এখন ভয় শেষ হয়ে গেছে। এই কথা শুনে ওই লোকগুলো আরও রেগে গেল, তবে ঠিক তখনই সেখানে পুলিশ এসে পড়ল, এবং লোকগুলো পিছু হটতে বাধ্য হল। এই প্রথমবার সৌরভ মাথা নিচু না করে কারো মোকাবিলা করেছিলেন। অন্যদিকে অদিতির কাছেও এই সমস্ত খবর পৌঁছচ্ছিল। উনি বুঝে গিয়েছিলেন যে এই লড়াইটা শুধু দুজন মানুষের নয়, এই লড়াইটা মানসিকতার, সমাজের লড়াই, এবং এতে জেতাটা সহজ হবে না। উনি ওনার নিজের কাজের পাশাপাশি সৌরভের ওপরও নজর রাখতে শুরু করলেন। উনি কোম্পানি থেকে সৌরভের স্টলের কাজও শুরু করিয়ে দিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই সৌরভ একটা ছোট্ট স্টল পেয়ে গেলেন। জীবনে প্রথমবার তিনি নিজের নামের একটা বোর্ড লাগালেন, সৌরভ ফ্রেশ মার্ট। ওই বোর্ডটা তার কাছে শুধুই একটা নাম ছিল না, সেটা ছিল তার নতুন শুরুর প্রতীক। তবে প্রতিটি নতুন শুরুর সাথেই পরীক্ষাও আসে। বাজারের কিছু মানুষ ইচ্ছে করেই তার দোকানে আসত না, এবং কেউ কেউ এলেও তাকে খোটা দিত। এখন তো বড় মানুষ হয়ে গেছ, ম্যাডামের জোর আছে কিনা? এই কথাগুলো সৌরভের বুকে গিয়ে বিঁধত। তবে এবার তিনি ঠিক করে নিয়েছিলেন যে তিনি ভাঙবেন না। তিনি সব ধরনের খোটা সহ্য করতেন, প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন, এবং ধীরে ধীরে তার দোকান চলতে শুরু করল। অন্যদিকে অদিতিও ওনার সিদ্ধান্তে অটল ছিলেন, তবে ওনার সামনেও বাধা কম ছিল না। বোর্ডের কিছু বড় ডিরেক্টর ওনার এই ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছিলেন। কেউ কেউ তো এমনও বলছিল যে উনি ওনার পদের অপব্যবহার করছেন। অদিতি ওনার কাজের মাধ্যমেই প্রতিটি প্রশ্নের জবাব দিলেন, তবে ওনার মনে একটা ভয় কাজ করছিল। এসবের জন্য ওনার কেরিয়ারে কোনো প্রভাব পড়বে না তো? তবে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে এবার উনি ওনার মন এবং ওনার কর্তব্য উভয়ের সাথেই ন্যায় বিচার করবেন। এরই মাঝে একদিন এমন একটা দিন এলো যা সব কিছু নাড়িয়ে দিল। রাত প্রায় 11টা বেজেছিল যখন সৌরভ তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাস্তাটা শুনশান ছিল। হঠাৎ পেছন থেকে কিছু গুন্ডা তাকে ঘিরে ধরল। তিনি কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলা করা হল।
রড দিয়ে, লাথি মেরে, ঘুষি দিয়ে লোকগুলো তাকে বেধড়ক পেটাতে শুরু করল। সৌরভ মাটিতে পড়ে গেলেন। তবে তবুও তিনি হার মানলেন না। তিনি বারবার ওঠার চেষ্টা করছিলেন, তবে প্রতিবারই তাকে আরও জোরে আঘাত করা হচ্ছিল। শেষমেশ তিনি জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেলেন এবং হামলাকারীরা পালিয়ে গেল। সকালে যখন মানুষজন তাকে ওই অবস্থায় দেখল, তখন গোটা বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খবরটা মুহূর্তের মধ্যেই অদিতি অবধি পৌঁছাল। উনি দৌড়াতে দৌড়াতে হাসপাতালে ছুটে এলেন। সৌরভ আইসিইউতে ছিলেন। তার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। অদিতির বুকটা ভেঙে গেল। ওনার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। উনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন তিনি? ডাক্তার গম্ভীর গলায় শোনালেন, এখনই কিছু বলা যাচ্ছে না, আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এই কথা শুনে অদিতির পায়ের তলা থেকে মাটি সরে গেল। উনি আইসিইউর বাইরে বসে পড়লেন এবং প্রথমবারের মতো উনি বুঝতে পারলেন যে এই লড়াইটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। উনি নিজেকে জিজ্ঞেস করলেন, আমার সিদ্ধান্তটাই কি তার এই অবস্থার জন্য দায়ী? ওনার মন ওনাকেই দোষী সাব্যস্ত করছিল। তবে পরমুহূর্তেই ওনার ভেতরের কর্পোরেট সত্তা জেগে উঠল। উনি তক্ষুনি পুলিশকে নির্দেশ দিলেন, এর পেছনে যেই থাকুক না কেন, কোনো অবস্থাতেই তাকে ছেড়ে দেওয়া হবে না। তদন্ত শুরু হল এবং ধীরে ধীরে সত্যিটা সামনে আসতে লাগল। এই হামলা সেই লোকগুলোই করিয়েছিল যারা অদিতির সিদ্ধান্তে রেগেছিল। অদিতির রাগ এখন চরম সীমায় পৌঁছে গিয়েছিল। উনি পুরো সিস্টেমকে নাড়িয়ে দিলেন। একে একে সব আসামিকে ধরা হল। বাজারে প্রথমবার আইনের আসল ভয় দেখা গেল। তবে ওনার কাছে সবচেয়ে বেশি জরুরি ছিল সৌরভের সুস্থ হয়ে ওঠা। উনি প্রতিদিন হাসপাতালে যেতেন, তার পাশে বসতেন, তার হাত ধরে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতেন। উনার মনে শুধু একটাই প্রার্থনা ছিল, বাস একবার তুমি ঠিক হয়ে যাও। এবং তারপর একদিন যখন সবাই আশা ছাড়তে শুরু করেছিল, সৌরভের আঙুলগুলো হালকা নড়ে উঠল। মেশিনের বিপ শব্দটা একটু দ্রুত হল। ডাক্তার দৌড়ে এলেন এবং কয়েক মুহূর্তের মধ্যেই সেই খবরটা এলো যার জন্য সবাই অপেক্ষা করছিল। সৌরভের জ্ঞান ফিরেছে। অদিতির চোখ দিয়ে জলের ধারা নেমে এলো, তবে এবার এই জল ছিল আনন্দের। উনি আলতো করে তার হাতটা ধরলেন এবং শোনালেন, এবার আর কিছু হবে না। সৌরভ তার দুর্বল চোখ দুটি দিয়ে অদিতির দিকে তাকালেন এবং হালকা একটু হাসলেন। ওই হাসিতে কষ্টও ছিল, ভালোবাসাও ছিল এবং ছিল একটা নতুন আশাও। তবে এই গল্প এখনও শেষ হয়নি, কারণ এখন প্রশ্নটা ছিল, এই হামলা কি তাদের জীবনকে আবার ভেঙে চুরমার করে দেবে, নাকি এটা তাদের আরও বেশি মজবুত করে তুলবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হল, সমাজ কি এখন তাদের মেনে নেবে, নাকি আরও বড় কোনো ঝড় তাদের জন্য অপেক্ষা করছে? হাসপাতালের ওই সাদা ঘরটায়, যেখানে মেশিনের হালকা হালকা বিপ শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, সেখানে একটা নতুন গল্পের জন্ম নিচ্ছিল। সৌরভের চোখ ধীরে ধীরে খুলছিল এবং সামনে দাঁড়িয়ে থাকা অদিতির আবঝা অবয়বটা স্পষ্ট হতে শুরু করেছিল। তিনি কিছু বলতে পারছিলেন না, তবে তার চোখে হাজারো না বলা কথা ছিল। অদিতি শক্ত করে তার হাতটা ধরে রেখেছিলেন, যেন উনি তাকে আর কখনোই হারাতে চান না। গত কয়েকদিনে যা কিছু ঘটেছিল তা দুজনকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এটা শুধুমাত্র একটা হামলা ছিল না, এটা ছিল তাদের নতুন শুরুর এক পরীক্ষা। ডাক্তার পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে সৌরভকে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে এবং তাকে মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে। তবে জীবন কি এতটা সহজ ছিল? বাইরে বাজারে এখনও হইচই চলছিল। মানুষ নানা কথা বলছিল, কেউ সহানুভূতি দেখাচ্ছিল, তো কেউ কেউ এখনও খোঁটা দিচ্ছিল। তবে এবার অদিতি বদলে গিয়েছিলেন। উনি ঠিক করে নিয়েছিলেন যে এখন উনি আর কারুর পরোয়া করবেন না। ওনার কাছে এখন সবচেয়ে বেশি জরুরি ছিল সৌরভের সঙ্গ এবং তার জীবন। ধীরে ধীরে দিন কাটতে লাগল এবং সৌরভের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করল। প্রতিদিন অদিতি তার পাশে বসতেন, তাকে সাহস যোগাতেন, তাকে মনে করিয়ে দিতেন যে তিনি এখন আর একা নন। সৌরভও ভেতর জিকে বদলে গিয়েছিলেন। আগে যে মানুষটা প্রতিটি সমস্যাকে ভয় পেত, আজ তিনি প্রতিটি কষ্ট সহ্য করেও হাসছেন। একদিন যখন তিনি একটু সুস্থ হলেন, তখন তিনি নিচু গলায় জিজ্ঞেস করলেন, তুমি কেন করছো এসব? অদিতি তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলেন, কারণ এবার আমি আর কিছু হারাতে চাই না। এই কথা শুনে সৌরভের চোখ জলে ভরে উঠল। তিনি বুঝে গিয়েছিলেন যে এটা কেবলই কোনো সহানুভূতি নয়, এটা সেই ভালোবাসা যা সময়ের সাথে সাথে আরও গভীর হয়ে গেছে। কয়েক সপ্তাহ পর সৌরভ হাসপাতাল থেকে ছুটি পেলেন। তিনি আবার বাজারে ফিরে এলেন। তবে এবার তার অভ্যর্থনা আগের মতো ছিল না। মানুষ তাকে অন্য নজরে দেখছিল।
কারোর চোখ মুখে সম্মান ছিল, আবার কারোর চেহারায় এখনও প্রশ্ন ছিল। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা ছিল এটাই যে এখন সৌরভ আর নিজেকে দুর্বল মনে করছিলেন না। তিনি তার স্টলটা আবার শুরু করলেন, তবে এবার তিনি একা ছিলেন না। অদিতি প্রতিটা পদক্ষেপে তার পাশে দাঁড়িয়েছিলেন। উনি বাজারে একটি নতুন প্রকল্প চালু করলেন, গরিবদের জন্য ছোট ছোট ব্যবসা খোলার একটি প্রকল্প। সৌরভের স্টল হল সেই প্রকল্পের প্রথম উদাহরণ। ধীরে ধীরে বাজারের আরও অনেক মানুষ এর সাথে যুক্ত হতে শুরু করল। যে মানুষগুলো একসময় অন্যদের ওপর ভরসা করে বাঁচত, এখন তারা নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করেছিল। অদিতি শুধুমাত্র সৌরভের জীবন বদলাননি, উনি গোটা বাজারের মানসিকতা বদলাতে শুরু করেছিলেন। তবে আসল পরীক্ষা এখনও বাকি ছিল। একদিন কোম্পানির সদর দপ্তর থেকে একটি নোটিশ এলো। তাতে লেখা ছিল যে অদিতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, নিজের পদের অপব্যবহার করে ব্যক্তিগত ফায়দা তোলার অভিযোগ। এটা পড়ে এক মুহূর্তের জন্য অদিতির বুকটা থমকে গেল। এটা ছিল সেই ভয়টাই যা ওনাকে প্রথম থেকেই তাড়া করে ফিরছিল। যদি এই অভিযোগ প্রমাণ হয়ে যায় তবে ওনার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। তবে এবার উনি আর পিছু হাঁটার পাত্রই ছিলেন না। উনি বোর্ডের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন। গোটা শহরে এই খবর ছড়িয়ে পড়ল। কিছু লোক খুশি হল, কিছু লোক দুঃখ পেল। তবে সবচেয়ে বেশি চিন্তিত ছিল সৌরভ। তার মনে হচ্ছিল যে তার কারণেই অদিতির জীবন আবারও বিপদের মুখে পড়েছে। তিনি একদিন অদিতিকে জানালেন, যদি আমার জন্যে তোমার কিছু হয় তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। তবে অদিতি হেসে জবাব দিলেন, যদি ভয় পেয়ে পিছিয়ে যাই তবে তো আমি আর সেই অদিতিই থাকব না। তদন্ত শুরু হল। প্রতিটি চুক্তির ফাইল ঘাটা হল, প্রতিটি প্রজেক্ট খতিয়ে দেখা হল। বেশ কয়েকদিন ধরে এই পর্ব চলতে থাকল। অবশেষে সেই দিনটা এলো যেদিন রায় শোনানোর কথা ছিল। গেস্ট হাউসের সামনে ভিড় জমে গেল। সবাই জানতে চাইছিল যে এরপর কি হবে। ডিরেক্টর রিপোর্ট পড়তে শুরু করলেন এবং কিছু মুহূর্তের মধ্যেই সেই কথাগুলো শোনা গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল। অডিটে কোনো প্রকারের দুর্নীতি পাওয়া যায়নি, সমস্ত প্রজেক্ট নিয়ম অনুযায়ী নেওয়া হয়েছে। এই কথা শোনা মাত্রই পুরো পরিবেশ বদলে গেল। মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সৌরভের চোখে জল এসে গেল। অদিতি একটা বিশাল বড় লড়াই জিতে নিয়েছিলেন। এখন ওনার সামনে আর কোনো বাধা ছিল না। সেই দিনের পর থেকে বাজারের চেহারাটা পুরো বদলে গেল। মানুষজন এখন খোলাখুলিভাবে অদিতি এবং সৌরভের পাশে দাঁড়াতে শুরু করল। যারা আগে বিরোধিতা করছিল তারাও ধীরে ধীরে চুপ হয়ে গেল। সময় সবাইকে নিজের জবাব দিয়ে দিয়েছিল। কয়েক মাস পর স্টলে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে কোনো বড় সাজসজ্জা ছিল না এবং কোনো হইচইও ছিল না। তবে সেখানে একটা সত্যি ছিল, একটা আপন ভাব ছিল। সেই একই জায়গায় যেখানে একদিন অদিতি ওনার সিদ্ধান্তের ঘোষণা করেছিলেন, আজ উনি এবং সৌরভ একসাথে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে এখন আর কোনো দূরত্ব ছিল না, না ছিল কোনো অভিযোগ, না কোনো অনুশোচনা। ছিল শুধুই এক নতুন শুরু। সৌরভ সবার সামনে শোনালেন, আমি জীবনে অনেক ভুল করেছি, তবে আমি দ্বিতীয় একটা সুযোগ পেয়েছি এবং আমি কথা দিচ্ছি যে এবার আমি ওনাকে আর কখনোই হারাতে দেব না। তার গলায় একটা সততা ছিল যা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছিল। অদিতি তার দিকে তাকালেন এবং মুচকি হাসলেন। এটা ছিল সেই হাসিটা যার মধ্যে এখন একটা শান্তি ছিল। সময় তাদের অনেক কিছু শিখিয়েছিল। এখন তারা বুঝে গিয়েছিল যে সম্পর্ক শুধু কেরিয়ারে চলে না, তার জন্য বোঝাপড়া, বিশ্বাস এবং একে অপরের পাশে থাকাও খুব জরুরি। ধীরে ধীরে তাদের জীবন আবার লাইনে ফিরে আসতে লাগল। সৌরভের স্টলটা এখন একটা বড় সুপার শপে পরিণত হয়েছিল। দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসতে শুরু করল এবং অদিতি, উনি আজও একই কঠোরতা এবং সততার সাথে ওনার কাজ করে যাচ্ছিলেন। তবে এখন ওনার মুখে একটা আলাদা রকমের প্রশান্তি ছিল। একদিন সন্ধ্যায় তারা দুজনেই সেই রাস্তা দিয়ে হাঁটছিলেন যেখান থেকে একদিন সব কিছুর শুরু হয়েছিল। সূর্য ডুবে আসছিল এবং আকাশে একটা হালকা লাল আভা ছড়িয়ে পড়েছিল। সৌরভ আস্তে করে শোনালেন, যদি সেদিন তুমি চলে না যেতে তবে হয়তো আমরা কোনোদিনই এটা বুঝতে পারতাম না। অদিতি তার কথাটা সম্পূর্ণ করে শোনালেন যে হারানোর পরই কোনো কিছুর আসল দাম বোঝা যায়। দুজনেই হালকা করে হেসে দিল। তাদের গল্পটা সহজ ছিল না, তবে সত্যি ছিল। তারা কষ্ট দেখেছে, বিচ্ছেদ দেখেছে, ভেঙে পড়তে দেখেছে। তবে সব শেষে তারা নিজেদের আবারও একসাথে জুড়ে নিয়েছে এবং এটাই ছিল তাদের সবচেয়ে বড় জয়। জীবন তাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছিল এবং এবার তারা সেই জীবনকে পুরোপুরি বাঁচার সিদ্ধান্ত নিয়েছিল।